বেচারা সরল সোজা মানুষ, জীবন নিয়ে টানাটানি। বলছিলাম যে সড়ক ও সেতুমন্ত্রীর এক মন্তব্যের জেরে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্কের জন্ম দিয়েছে এবং জামায়াতের আমির কিন্তু প্রশ্ন তুলেছেন যে সমঝোতার নামে চাঁদাকে বৈধতা দেয়া হচ্ছে কিনা, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও কিন্তু বলছে যে এটিকে আসলে যদি চাঁদাকে গ্রহণযোগ্যতা অন্য ভাষায় দেয়া হয় তাহলে ভবিষ্যতে অন্য খাতেও একই যুক্তি ব্যবহৃত হতে পারে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমার কাছে মনে হয় খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো ব্যতিক্রম দেখছি না। বেচারা সরল সোজা মানুষ, নতুন মন্ত্রী হয়েছেন এবং একসঙ্গে বাংলাদেশের বৃহত্তম 3টি মন্ত্রণালয়। তা আমার জানা হতো উনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে বলেন না যে স্যার আমাকে কোনো মন্ত্রিত্ব দেন। তারেক রহমান সাহেব দয়া করেছেন, ভালোবেসেছেন, তাকে দিয়েছেন। এখন এই 3টি মন্ত্রণালয়ের ওজন আপনাকে বুঝতে হবে। আমি যেহেতু যোগাযোগ মন্ত্রণালয়ের, বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সঙ্গে ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমি যুদ্ধ করেছি রীতিমতো, এবং আমার জীবন নিয়ে টানাটানি ওই সময়টাতে। তো এই ঢাকা শহরে বিভিন্ন পরিবহন থেকে যে চাঁদা তোলা হতো, এগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে অনেক বিপদ বিপত্তির মুখে পড়তে হয়েছিল। তো যেটা বলছিলাম যে এই সেক্টরে, 3টা সেক্টরে অ্যাটলিস্ট 30 থেকে 35 হাজার কোটি টাকার চাঁদাবাজি বছরে হয়। এখন রেল আছে, তারপরে ওনার নৌ পরিবহনের মন্ত্রণালয়ের বিশাল, আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সদরঘাট থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে আরো অনেক কিছু। এখানে যে কি পরিমাণ চাঁদাবাজি আছে, আর এর সঙ্গে যে কত বড় সিন্ডিকেট রয়েছে, যেটা রবিউল সাহেবের মতো 1000 রবিউল সাহেব একত্র হয়েও কিন্তু কিছু করতে পারবেন না। তো তাকে এই মন্ত্রণালয়ে বসতে গিয়ে অনেকের সাথে সমঝোতা করতে হচ্ছে, অনেক কিছুকে বুঝতে গিয়ে তিনি হয়তো এই কথাটা যেভাবে বলা উচিত সেভাবে আসলে বলতে পারেননি। তিনি কিভাবে বলতে চেয়েছিলেন? ওনার কাছে ওনার জায়গায় উনি কিভাবে বলতে চেয়েছিলেন আমি এটা বলতে পারবো না। আমার কাছে মনে হলো যে ওনার যদি অভিজ্ঞতা লব্ধ থাকতেন, উনি প্রশ্নটা এড়িয়ে যেতে পারতেন অথবা প্রশ্নটাকে ভিন্নভাবে উত্তর দিতে পারতেন। কিন্তু মূল ব্যাপারটা হলো কি জানেন, মানে তিনি একে তো নতুন সংসদ সদস্য হয়েছেন, তার ওই আসনে তাকে খুব ফাইট করে নমিনেশনটা পেতে হয়েছে। ওখানে ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম সাহেবের মতো মানে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ, পারিবারিকভাবে খুব ঘনিষ্ঠ একজন লোক ছিলেন, তাকে বাদ দিয়ে তিনি মনোনয়ন পেলেন। মনোনয়ন পাওয়ার পরে পুরো সময়টা তিনি টেনশনে ছিলেন যে এখানে ম্যাটিকুলাস ডিজাইনে জামাতের প্রার্থী হয়ে যায় কিনা, এগুলো নানা রকম প্রচারণা ছিল। ফলে প্রতিদিনই তাকে একটা হাইপার টেনশনে কাটাতে হয়েছে। আবার সেই হাইপার টেনশনের পর 3টি মন্ত্রণালয় একসঙ্গে পাওয়ার পরে তিনি এখন বুঝে উঠতে পারছেন না হোয়াট শুড ডু, মানে কি বলা উচিত। আর এই সময়ের মধ্যে আরো ঝামেলা হয়ে গেছে। বিএনপির যে সমস্ত বড় বড় নেতা, যারা রবিউল সাহেবের চেয়ে অনেক বড় নেতা কিন্তু কোনো মন্ত্রণালয় পাননি, বা যারা পেয়েছেন ছোট ছোট মন্ত্রণালয় পেয়েছেন, এখন তারা সবাই অনেক ঈর্ষা নিয়ে, রাগ নিয়ে, ক্রোধ নিয়ে এই ভদ্রলোকের দিকে তাকান। এই আসলো কোত্থেকে, পেলো কোত্থেকে, কি দেখেছেন তারেক রহমান সাহেব ওনার মধ্যে? তো এই জিনিসগুলো উনি বারবার দেখতে না ওনার মেজাজটা স্বাভাবিকভাবে নাই। তো আমরা এই মিডিয়া একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে যদি স্বাভাবিকভাবে তার প্রতি হৃদয়বান হতাম, যে ওই জায়গাতে আপনি আমি থাকলে আমাদের অনেক সমস্যা হতো, আমি তো মানে রাগ হয়ে যেতাম, আমি হলে রাগ হয়ে যেতাম যে আমাকে চাঁদার কথা জিজ্ঞাসা করেন কেন, আমি কি চাঁদা খেয়েছি, আমি কি চাঁদা দিয়েছি, আমি সবে মাত্র এসে বসলাম আজকের দিনে আপনাকে এই কথা নিয়ে বলতেছেন, আমাকে একটু বুঝতে দেন কি কত আছে, আমাকে অভিযোগ দেন, ইত্যাদি ইত্যাদি নানাভাবে বলতে পারতো। যাই হোক, ভদ্রলোক যেভাবে বলছেন, আল্লাহ তাকে সুমতি দান করুক।